বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনারের সম্মানিত সভাপতি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন, উপস্থিত রয়েছেন শিক্ষা বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আরও আছেন পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মীবৃন্দ এবং আমার প্রিয় অংশগ্রহণকারী বৃন্দ, যারা সকলেই শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত রয়েছেন। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকের এই সেমিনার মূল উদ্দেশ্যটা তার শিরোনামের মধ্যেই প্রকাশিত হয়ে আছে যে কারিগরি শিক্ষা এবং ভোকেশনাল শিক্ষা বা প্রশিক্ষণ, এইটার বিষয়ে আমাদের আম জনতার মধ্যে একটু বুঝের ঘাটতি রয়েছে। তো সেটি কিভাবে দূর করা যায়, মানুষের মধ্যে কারিগরি শিক্ষার গুরুত্ব তাৎপর্য কিভাবে প্রসারিত করা যায়, সে বিষয়ে সম্বন্ধে আজকের এই সেমিনারে বিস্তারিত মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে প্রেজেন্টেশনের মাধ্যমে। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের মধ্যে আগ্রহী যারা, আপনাদের মতামত নেওয়া হয়েছে, সাজেশন এবং কিছু প্রশ্ন, এবং সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের এই বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট কিন্তু জনবহুল দেশ। এত অল্প জায়গায় এত বেশি সংখ্যক লোকের বসবাস পৃথিবীতে আর কোনো দেশে নেই। দুটি ছোট নগর রাষ্ট্র রয়েছে, হংকং এবং সিঙ্গাপুর, সেটি আসলে নগর রাষ্ট্র হিসেবে পরিচিত। এই দুটো দেশ বাদ দিলে পৃথিবীর আর কোনো দেশে এত সীমিত জায়গায় এত বেশি সংখ্যক লোক আর বসবাস করে না। তাহলে আমরা এটা বলতে পারি যে এই ছোট্ট দেশে বিশাল সংখ্যক যে জনগণ বা জনসংখ্যা, এটা কিন্তু একটা সম্পদ। কিছু কিছু বিভ্রান্ত লোক আমাদের ব্যাপক জনসংখ্যাকে নেতিবাচকভাবে উপস্থাপন করে, কিন্তু আমাদের এই ছোট ভূখণ্ডে এই ব্যাপক সংখ্যক জনসংখ্যা, এটা কিন্তু আমাদের এই দেশের জন্য একটা আশীর্বাদ। এটি একটি বড় অ্যাসেট, আমাদের দেশের জন্য একটি বড় রিসোর্স। কিন্তু যে কোনো রিসোর্সকে কিন্তু যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে সেগুলোকে একটু প্রসেসিং করে নিতে হয়। যেমন কোথাও যদি সোনার খনি থাকে, তাহলে খনিটা, ওই সোনা কিন্তু খনির ভেতরে গিয়ে একটু কেটে বা কোপ দিয়ে নিয়ে এসে কিন্তু আস্ত আপনার সামনে দোকানে যেভাবে আমরা পাই বিস্কিটের মতো যে শেপ আকারে, ওভাবে কি সোনাটাকে খনিতে পাওয়া যায়? ওভাবে পাওয়া যায় না। সোনাটা যখন খনি যেখানে থাকে সেখান থেকে উত্তোলন করা হয়, সেখানে অনেক প্রক্রিয়াজাতকরণ করতে হয়, অনেক প্রসেসিং করে তারপরে সোনাটা আমরা দোকানে যে আকারে আমরা কিনি সেই হিসেবে আমরা পাই। তা খনি থেকে দোকানে যখন সোনা আসে, সেটির কিন্তু অনেকগুলো ধাপ পার হয়ে আসতে হয়। আমাদের দেশেও একটা অমূল্য খনি আমরা পেয়েছি, সেটি হলো বিপুল সংখ্যক জনসংখ্যা। কিন্তু এই খনিটাকে আমরা কাজে লাগিয়ে প্রসেস করে, রিফাইনমেন্ট করে, এইটাকে যে আমরা সম্পদে পরিণত করব, সেই ব্যাপারে আমাদের কিন্তু ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় উদ্যোগ, কর্মসূচি, প্রকল্প সকল কিছু আমরা নিচ্ছি আমাদের এই জনসংখ্যা নামক খনিকে প্রক্রিয়াজাতকরণ করে একটি রিফাইন্ড শক্তি হিসেবে দেশের সামনে, আন্তর্জাতিক বিশ্বের সামনে উপস্থাপন করার জন্য। কিন্তু আমরা সেই রিফাইনমেন্ট প্রসেস আমরা খুব
শ্লথ হয়ে গেছি, আমরা সেখানে এই প্রক্রিয়াজাতকরণ কার্যক্রমগুলো আমরা ত্বরান্বিত করতে পারিনি। তাহলে আমাদের এই যে বিপুল সংখ্যক জনসংখ্যা, এটি খনিজ মেটাল হিসেবে রয়ে গেছে। এগুলোকে আমরা রিফাইনমেন্ট করার জন্যই কাজ করছি কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং সরকারের আরো অন্যান্য ডিপার্টমেন্ট এবং বেসরকারি খাতের কিছু উদ্যোক্তাও এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করার জন্য আমরা সকলে মিলে কাজ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের এই বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের মতো 1950, 1960, 1970 দশকের সমান সমান পর্যায়ে যারা ছিল তারা অনেক দূর এগিয়ে গেছে। যেমন 70 সালে বাংলাদেশ, 1970 সালে বাংলাদেশ, কোরিয়া, তারপরে সিঙ্গাপুর, মালয়েশিয়া আমাদের মতোই তারা সমান আর্থিক বা সামাজিক ইন্ডেক্সের আওতাধীন ছিলেন, আমাদের মান একই ছিল। কিন্তু বিচক্ষণ দক্ষ নেতৃত্ব, যুগোপযোগী পলিসি ফর্মুলেশন, উপযুক্ত কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে ওই দেশগুলো আজকে আমাদের তুলনায় অনেক অনেক গুণ এগিয়ে গেছে। আমরা তাদের তুলনায় পিছিয়ে পড়ছি। এটা কিন্তু আমাদের জন্য একটা চরম ব্যর্থতা এবং দুঃখের বিষয়। কিন্তু এই দুঃখ নিয়ে আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না, বা গালে হাত দিয়ে যে বসে থাকে একজন দুঃখী ব্যক্তি, সেটা করা যাবে না। যারা এগিয়ে গেছে, আমাদের সমান সমান ছিল, তারা কেন কিভাবে এগিয়ে গেল, আমরা কেন এগিয়ে যেতে পারলাম না, সে বিষয়ে একটু চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। সেখানে আমরা দেখি যে আমাদের দেশের এই যে দামি খনিজ সম্পদ, হিউজ পপুলেশন, সেটাকে আমরা রিফাইনমেন্ট করে সঠিকভাবে প্রসেস করে আমরা উপযুক্ত জনশক্তিতে রূপান্তরিত করতে পারি নাই। আজকে এই দক্ষ জনশক্তির জন্য দেশের এবং আন্তর্জাতিক শ্রম বাজারে প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু আমাদের এই জনসংখ্যাকে আমরা কারিগরি এবং ভোকেশনাল ট্রেনিং এর বা শিক্ষা প্রদানের মাধ্যমে উপযুক্ত করতে না পারার কারণে আমরা আন্তর্জাতিক বাজারে দক্ষ জনশক্তি সরবরাহ করতে পারছি না। একজন ব্রিটিশ কবি বলেছিলেন, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, দেয়ার ইজ ওয়াটার বাট নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক। অর্থাৎ একটা লোক যখন সাগরে পড়ে যায় কোনো জাহাজ থেকে, তখন তার চতুর্পাশেই কিন্তু পানি থাকে, কিন্তু তার যখন পানি খাবার ইচ্ছে হয় তখন সে পানি খেতে পারে না, কারণ সে পানি তো নোনা। জাপান বলেন, ইটালি বলেন, বিভিন্ন দেশ আমাদের কাছে শুধু লোক চায়, আমাদেরকে লোক দাও, আমাদেরকে দক্ষ মানুষ দাও। তাহলে আমরা ওই কবিতার সাথে মিলিয়ে বলতে পারি, human everywhere there is human but not a single person to send to that country. আমাদের দেশে কোটি কোটি লোক রাস্তাঘাট, হাট বাজার, গঞ্জ ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু বিদেশের চাহিদা সত্ত্বেও আমরা তাদের চাহিদা মোতাবেক দক্ষ জনশক্তি আমরা সরবরাহ করতে পারছি না। সেটাকে সম্ভব করে তোলার জন্যই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে কারিকুলাম রয়েছে, সেই কারিকুলামের আলোকে শিক্ষা ধারার একটা অন্যতম ধারা কারিগরি শিক্ষা, সেটিকে জোরদার এবং সম্প্রসারণ করার জন্য তারা জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছেন, এই সেমিনার আয়োজন করেছেন। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় সহ অন্যান্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি আমাদের দেশের এই বিপুল সংখ্যক জনগণকে সঠিক শিক্ষা, কারিগরি শিক্ষা মাধ্যমে যদি দক্ষ জনশক্তি হিসেবে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনেক অনেক গুণ এগিয়ে যাবে। আজকে আমাদের দেশ থেকে যে সমস্ত শ্রমশক্তি বিদেশে প্রবাসী হিসেবে কাজ করছে, তাদের মধ্যে দক্ষতা না থাকার কারণে তাদের আয় বা তাদের ওয়েজেস অনেক কম। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন
সে সমস্ত দেশের মানুষ তারা যে কোনো একটা ট্রেড বা একটা পেশায় তারা দক্ষতা অর্জন করে যখন মধ্যপ্রাচ্য বা পাশ্চাত্য কোনো উন্নত দেশে যায়, তখন তারা আমাদের দেশের লোকদের তুলনায় কয়েক গুণ বেশি স্যালারি তারা পায়, ওয়েজেস পায়। আর আমাদের দেশের লোক যারা যায় তাদের দক্ষতা না থাকার কারণে কম বেতন পায়। সুতরাং আমাদের দেশের জনগণকে প্রশিক্ষিত করতেই হবে, তাদেরকে টেকনিক্যাল এডুকেশন দিতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আমাদের দেশের যে শিক্ষা, সে শিক্ষার সাধারণভাবে তিনটি ধারা রয়েছে। একটি ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কোরআন হাদিস এবং ইসলামী আদর্শের আলোকে এবং সাধারণ শিক্ষার সমন্বয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, যেটি মূল ধারায়ও অনেক ভূমিকা রাখছে। আরেকটি সাধারণ শিক্ষা ব্যবস্থা, আর একটা কারিগরি শিক্ষা ব্যবস্থা। দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে এই তিনটি ধারার মধ্যে কারিগরি শিক্ষাকে অনেক লোক বুঝতে পারে না। যদি বুঝতো যে কারিগরি শিক্ষায় আমার সন্তান অথবা আমার প্রতিবেশী অথবা আমার আত্মীয় স্বজনের কোনো ছেলে বা মেয়েকে যদি ওখানে আমি ভর্তি করাতে পারি এবং তারা যদি ওখান থেকে একটা সার্টিফিকেট নিতে পারে, তাহলে তারা কিন্তু আর বেকার থাকবে না। এই জিনিসটা আমরা বোঝাতে চাই। সেজন্যই আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা যেহেতু শিক্ষক, শিক্ষকরা শুধু ছাত্রদেরকেই পড়ান না, সমাজকেও শিক্ষকরা কিন্তু গাইড করেন। আপনাদেরকে সাধারণ মানুষকে বোঝাতে হবে যে বাংলাদেশে এটা কেউ মানে কষ্ট নেবেন না, ছোট বড় সবই কাজ। তারপর উদাহরণস্বরূপ বলছি যে যখন কোনো অফিসে 50-60 জন পিয়ন পোস্টের জন্য দরখাস্ত আহ্বান করা হয় এবং নির্বাচন প্রক্রিয়ার শেষে দেখা যায় 50-60 জনের সকলেই অনার্স এবং মাস্টার্স করা, কিন্তু সেখানে কিন্তু কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পিয়ন পোস্টে দরখাস্তও করে না এবং চাকরিও করে না। কেন করে না ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পিয়ন পোস্টে দরখাস্ত, বলেন তো? কারণ যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে পাশ করে বের হয় তাদের এই পিয়নের চেয়ে একটু ডিসেন্ট, একটু সম্মানজনক জব সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায় তাদের হয়ে যায়, দেশে বা বিদেশে। আমি আজ পর্যন্ত কোনো অফিসে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস পিয়ন বা নাইট গার্ড বা ঝাড়ুদার এগুলো দেখি নাই, কিন্তু অনার্স মাস্টার্স পাস করা পিয়ন, নাইট গার্ড, ঝাড়ুদার এগুলো আমি ভুরি ভুরি দেখেছি। আমি নিজেও নিয়োগ করেছি, অনেকগুলো নিয়োগ কমিটির আমি দায়িত্বে ছিলাম। তাহলে মানুষকে বোঝাতে হবে যে তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা কারিগরি প্রশিক্ষণ বা কারিগরি শিক্ষা যদি দাও, তাহলে তারা কিন্তু একটু ডিসেন্ট জব তারা দেশে বা বিদেশে পাবে। আর যদি তারা অনার্স মাস্টার্সের দিকে যায়, তাহলে দেখো অমুক অমুককে কিন্তু অনার্স মাস্টার্স করার পরেও ওইরকম সম্মানজনক চাকরি সে ম্যানেজ করতে পারে না। এই ধারণাটুকু আশা করি আপনারা সাধারণ জনগণের মধ্যে বোঝাবেন। আপনারা শিক্ষক, বিভিন্ন লোক আপনাদের কাছে আসে, পরামর্শ চায়, তাদের ছেলে মেয়েদেরকে কিভাবে ভবিষ্যৎ গড়ে দিবে সে বিষয়ে আপনাদের সাজেশন প্রত্যাশা করে। শিক্ষা হলো একজন মানুষ জীবনের স্বাভাবিক যে রিকোয়ারমেন্টস গুলো, তার পরিবেশ প্রতিবেশ সম্বন্ধে মৌলিক একটি ধারণা নিবে এবং সে একটি সুন্দর জীবন পরিচালনা করার জন্য যে কোনো একটা কাজে দক্ষতা অর্জন করবে। এটাই কিন্তু শিক্ষার সাধারণ সংজ্ঞা। তাহলে সেই সাধারণ সংজ্ঞায় কারিগরি শিক্ষাও তো পড়ে। এইচএসসি পর্যন্ত জেনারেল এডুকেশনের যে সাবজেক্ট পড়ে, আমার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কিন্তু একই সাবজেক্ট তারা পড়ে। এসএসসিতে জেনারেল পর্যায়ে বা দাখিল পর্যায়ে যে সাবজেক্ট পড়ে, আমার এসএসসি ভোকেশনাল পর্যায়ে কিন্তু সেই একই সাবজেক্ট পড়ে। অতিরিক্ত দুটো ট্রেড সম্বন্ধে তারা ধারণা নেয়। এবং আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি, এক্সাক্ট পরিসংখ্যান আমার কাছে নেই। এসএসসি ভোকেশনাল পাস যারা করে এবং যারা সামনে পড়তে পারে না আর্থিক সমস্যার কারণে, তাদের অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় কাজ পেয়ে যায়, তারা বেকার থাকে না। তদ্রূপ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা পাশ করে বের হয়, তারাও কিন্তু কোথাও না কোথাও সরকারি হোক, স্বায়ত্তশাসিত হোক
অথবা কল কারখানা, ইন্ডাস্ট্রি, বেসরকারি খাতে হোক, তারা কিন্তু চাকরি পেয়ে যায় এবং বিদেশেও চলে যায় অনেকে হায়ার অপরচুনিটি পেয়ে। বিপুল সংখ্যক জনসংখ্যা, যেটাকে আমি খনিজ হিসেবে রূপক অর্থে আপনাদের সঙ্গে বলেছিলাম, সেই খনিজকে রিফাইনমেন্ট করে যদি সেলেবল একটি দামি ধাতু হিসেবে আমরা বিক্রি করতে চাই, তাহলে আমাদেরকে আমাদের এই জনসংখ্যাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার লক্ষ লক্ষ অনার্স মাস্টার্স আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন দক্ষ এবং শিক্ষিত নাগরিক। অনার্স মাস্টার্স করলেই যে শুধু শিক্ষিত হওয়া যাবে, নট নেসেসারি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যিনি এসএসসি পরীক্ষার পরে 4 বছরের ডিগ্রি করেন, তিনি একজন শিক্ষিত ব্যক্তি। তাহলে আমরা শুধু অনার্স মাস্টার্সের দিকে যাবো কেন? হ্যাঁ, যারা হায়ার স্টাডিজ করবেন, গবেষণা করবেন, আরো উচ্চশা রয়েছে, যাদের যথেষ্ট পরিমাণ আর্থিক সামর্থ্য রয়েছে, পারিবারিকভাবে সাপোর্ট রয়েছে, তারা বেশ কিছু সংখ্যক অনার্স মাস্টার্সের দিকে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যাদের কাজ প্রয়োজন, যাদের ফ্যামিলির দিকে তাকিয়ে সেই ফ্যামিলির দায়িত্ব আমার কাঁধে আসবে, এটি যার মধ্যে অনুভূতি আসবে, তার তো অনার্স মাস্টার্সের কোনো প্রয়োজন নাই। তিনি আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে চলে আসুন, এবং আসতেই হবে, কারণ আমাদের দেশের এই যে বিশাল জনসংখ্যা, এই বিশাল জনসংখ্যাকে আমরা যদি দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারি, তাহলে আমরা আমাদের দেশের অর্থনীতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো না। এজন্য আমি সম্মানিত শিক্ষক বৃন্দ আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের নিজস্ব ছাত্রছাত্রী, আপনাদের কাছে যারা আসে পরামর্শ নিতে, সকলকে বলবেন যে যারা আর্থিকভাবে সামর্থ্যবান, ঠিক আছে, তারা অনার্স মাস্টার্সে যাবে, তারা পিএইচডি করবে, এমফিল করবে, বিদেশে বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সাধারণ পর্যায়ে তাদেরকে পরামর্শ দেবেন যে তোমার শিক্ষিত হওয়া প্রয়োজন, একই সাথে তোমাকে দক্ষ হওয়া প্রয়োজন, এবং তোমাকে কর্মক্ষম হতে হবে, উপার্জনক্ষম হতে হবে। তোমার বাবা মাকে, যারা তোমাকে মানুষ করেছে, তাদেরকেও তাদের সিনিয়র এই যে এল্ডারলি এই যে তাদেরকে দেখাশোনা করতে হবে। সুতরাং তোমাকে এই কারিগরি শিক্ষায় তুমি আসো, সেখান থেকে তুমি লেখাপড়া শেষ করে তুমি একটা ভালো কাজ নাও। আমাদের মানুষ এই পরিসংখ্যানটা জানে না, এজন্য আপনাদেরকে জানানোর জন্য আজকের এই সেমিনার আয়োজন করা হয়েছে। আপনারা মানুষকে এবং আপনাদের সমাজের যারা শিক্ষা গ্রহণে আগ্রহী, তাদেরকে কারিগরি শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করুন। সরকার এই কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং পরিচালনা করার জন্য দেশে ইতিমধ্যেই 50টির মতো সরকারি পলিটেকনিক কলেজ তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। সেখানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স বিভিন্ন ডিপার্টমেন্টের উপরে তারা কোর্স করিয়ে থাকে, ডিগ্রি দিয়ে থাকে। এরপরে আমার বর্তমানে 152টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সরকার কর্তৃক পরিচালিত। সম্ভবত পঞ্চগড়ও 3টি চালু আছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। জেনারেল এসএসসির সাথে এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল এসএসসির কোনো পার্থক্য নেই, শুধু এখানে 2টি ট্রেড আপনাকে বেশি পড়তে হবে। বেশি পড়লে সেটার একটা বেনিফিটও পাবে। আপনাদেরকে অনুরোধ করব, সবাইকে না, যারা আগ্রহী, যাদের উপার্জন করার প্রয়োজন, যারা একটু লোয়ার মিডল বা মিডল ইকোনমিক স্ট্যাটাসের ফ্যামিলি, তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন যে তোমাদের সন্তানদেরকে তোমরা কারিগরি শিক্ষায় ভর্তি করাও। আর বেসরকারি পর্যায়ে অনেক স্কুল, কলেজ এবং মাদ্রাসায় ভোকেশনাল কোর্স রয়েছে, সেখানেও ছেলেমেয়েরা যদি ভর্তি হতে পারে, এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল, আলিম ভোকেশনাল পাশ করে, তাদেরও কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে। এবং এই ভোকেশনাল কোর্স করে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তাদের কিন্তু উচ্চশিক্ষার পথ বন্ধ হয়ে যায়নি। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন অনেকেই কাজ পেয়ে বিভিন্ন জায়গায় চলে যান। আবার যারা হায়ার ডিগ্রি নিতে চান তাদের জন্য ডুয়েট রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এবং আমরা আরো যে 4টে ইঞ্জিনিয়ারিং কলেজ, বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা তৈরি করছি একটি প্রকল্পের মাধ্যমে। তার মধ্যে 3টি ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা ডেডিকেটেড রেখেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং এইচএসসি ভোকেশনাল যারা পাশ করবে তাদের জন্য। অর্থাৎ হায়ার স্টাডিজের একটি উইন্ডো কিন্তু আমরা এদিকে খোলা রাখলাম। আবার তারা যদি এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে, তাদের জন্য চাকরির ক্ষেত্রেও কিন্তু আরো বেশি সম্প্রসারিত থাকলো। শিক্ষা মানেই কিন্তু অনার্স মাস্টার্স না।
আমি ব্যক্তিগতভাবে একটি উন্নত দেশে লেখাপড়া করেছি, সেখানে কিন্তু সবাই অনার্স এবং মাস্টার্স করে না। আমি যে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি করেছিলাম, সেখানে দেখেছি যে আমরা যারা মাস্টার্স ওখানে এনরোলড হয়েছি বা ওখানে লেখাপড়া করছে, তার মধ্যে ওই দেশের রেগুলার স্টুডেন্ট নাই বা এক দুইজন, বরং বিদেশ থেকে আমরা গিয়ে ওই মাস্টার্স কোর্সগুলো আমরা ওখানে ভর্তি হয়ে আমরা ওখানে লেখাপড়া করছি। খোঁজ নিয়ে আমরা জানতে পারলাম যে ওখানে শিক্ষিত মানেই অনার্স মাস্টার্স না, ওখানে শিক্ষিত মানে মোটামুটি এসএসসি বা এইচএসসি যেটা সমমান থাকে, ও লেভেল এ লেভেল, এরপরে ওরা যার যার কাজে ওরা চলে যায়। 18 বছরের পরে উন্নত দেশের যারা ছেলে মেয়ে তারা আর তাদের বাবা মার উপরে নির্ভরশীল হয় না, তারা নিজেদের কাজে নিজেরা ব্যস্ত হয়, নিজেরা ইনকাম করে, নিজেরা নিজেদের জীবন তারা পরিচালনা করে। তারপরে সুযোগ বুঝে তারা অনার্স করতে পারে, আবার 4-5 বছর কাজ করার পর আবার মাস্টার্স করতে পারে, সাথে সাথে পিএইচডি করতে পারে, আবার 10 বছর পরে পিএইচডি করতে পারে। এটা তাদের চয়েসের উপরে। কিন্তু আমরা শিক্ষিত বলতেই একটা ধারণা, একজনের জবাব দেবে না জানেন, আমরা শিক্ষিত বলতেই ধরে নিয়েছি যে শিক্ষিত মানেই আমরা অনার্স মাস্টার্স করবো বা টাইটেল পাস করবো। এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, বরং আমাদের বুঝতে হবে শিক্ষিত মানেই মোটামুটি জীবন সম্বন্ধে ধারণা নেওয়া এবং একটি বিষয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলা। এটি হলো শিক্ষার উপযুক্ত সংজ্ঞা। সম্মানিত শিক্ষক বৃন্দ, আশা করি আপনারা আগামীতে আমাদের দেশের এই বিপুল সংখ্যক জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য আমাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত জায়গা রয়েছে সেখানে তাদেরকে ভর্তি করানোর চেষ্টা করবেন। একটা দিক আমার ভালো লেগেছে যে উত্তর অঞ্চলের পলিটেকনিক ইনস্টিটিউট গুলোতে পর্যাপ্ত সংখ্যক ছাত্রছাত্রী প্রথম সেমিস্টারে ভর্তি হয়, এখানে তেমন আসন সংখ্যা ফাঁকা থাকে না। কিন্তু বাংলাদেশের অন্যান্য কয়েকটা জায়গায় আমি দেখেছি সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের যে ফার্স্ট সেমিস্টার সেখানে অনেকগুলো আসন ফাঁকা রয়েছে। অর্থাৎ ওই এলাকার মানুষের মধ্যে একটু কারিগরি শিক্ষা সম্বন্ধে আগ্রহ বা ইন্টারেস্ট কম। এই অঞ্চলে মানুষের মধ্যে কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ রয়েছে, সেটি আনন্দের বিষয়। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই কারিগরি শিক্ষাকে প্রসারিত করার জন্য প্রত্যেকটা উপজেলায় যাতে একটি করে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হয়, সেজন্য 329 টিএসসি প্রজেক্ট নামে একটি প্রকল্প আমরা বাস্তবায়ন করছি। যে সমস্ত উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নাই, সে সমস্ত উপজেলায়ও সরকারি টিএসসি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর যে সমস্ত জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট নাই, সে সমস্ত জেলায়ও পলিটেকনিক ইনস্টিটিউট করার জন্য আমাদের প্রকল্প চলমান রয়েছে। সেই প্রকল্পের আওতায় পঞ্চগড়েও আমরা ইতিমধ্যেই জমি সিলেক্ট করেছি। আশা করি অল্প দিনের মধ্যেই সেখানে নতুন পলিটেকনিক ইনস্টিটিউট প্রকল্প বাস্তবায়নের জন্য কনস্ট্রাকশন ওয়ার্ক আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের মধ্যে কয়েকজন কিছু প্রশ্ন উত্থাপন করেছেন বা জানতে চেয়েছেন। যেমন বলছেন যে নন এমপিও প্রতিষ্ঠান এমপিও কেন হচ্ছে না। আমরা এমপিও নীতিমালা তৈরির কাজ প্রায় গুছিয়ে এনেছি, কিছুদিনের মধ্যেই এমপিও নীতিমালা চূড়ান্ত অনুমোদিত হলে আমরা আহ্বান করব এমপিওর জন্য আবেদন। আর একজন শিক্ষক বলেছেন যে কওমি ধারায় কারিগরি শিক্ষা ব্যবস্থা কিভাবে সম্পৃক্ত করা যায়, আমরা সে ব্যাপারেও কাজ করছি। আশা করি আমরা একটা পর্যায়ে আমরা সেখানে নিয়ে এটি আমরা শুরু করতে পারবো। কারিগরি শিক্ষা সম্প্রসারণের জন্য সরকার অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে, যেমন সার্ভে ইনস্টিটিউট প্রকল্প আছে। আপনারা জানেন অথবা অনেকেই জানেন না যে এমন দুটো কোর্স বাংলাদেশে আছে, কারিগরি কোর্স, যে পাশ করলে তাকে আর বেকার থাকতে হয় না, সেটা মানুষ জানে না। যেমন সার্ভে ইনস্টিটিউট থেকে যারা ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং পাশ করে, তাদের পাশ করার সাথে সাথে চাকরি হয়ে যায়। সরকারি চাকরিতে একটু ইন্টারভিউ দিতে হয়, আর বেসরকারি চাকরি বিভিন্ন হাউজিং এস্টেট, বিভিন্ন বড় বড় কোম্পানি, সেখানে তাদের খুব দ্রুত চাকরি হয়ে যায়। আমরা এই বাংলাদেশে
4টি সার্ভে ইনস্টিটিউট তৈরির একটি প্রকল্প আমরা বাস্তবায়ন করছি। দুটোতে ইতিমধ্যে ক্লাস চলছে। যশোর সার্ভে ইনস্টিটিউটে আমরা প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী ভর্তি করেছি এবং সেটিরও কাজ প্রায় সম্পন্ন হয়ে এসেছে, এবং আরেকটি সার্ভে ইনস্টিটিউট পটুয়াখালীতে সেটিরও কাজ চলমান রয়েছে। তারপরে নার্সিং ইনস্টিটিউট, এটি এক ধরনের প্রফেশনাল বা কারিগরি শিক্ষা। এই যারা নার্সিং ডিগ্রি কমপ্লিট করেন তাদেরও কিন্তু বসে থাকতে হয় না, তাদের যে কোনো জায়গায় সরকারি হোক বা বেসরকারি হোক তাদের চাকরি হয়ে যায় দেশে এবং বিদেশে। সুতরাং আমাদের যারা শিক্ষার্থী তাদেরকে বোঝাতে হবে যে তোমরা শিক্ষিত হও, কিন্তু যে কোনো একটা ট্রেডে তোমরা দক্ষ হও। শুধু অনার্স মাস্টার্স মানেই যে শিক্ষিত এমনটি না। যারা আর্থিকভাবে সচ্ছল, যারা আরো উচ্চশিক্ষা বা গবেষণায় আগ্রহী, তারা অনার্স মাস্টার্স করবে, তাতে কোনো সমস্যা নাই। একজন প্রশ্ন করেছেন যে সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যেও কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা যায় কিনা। ঠিক ওরকম আমরা চিন্তা করি নাই। আমরা সাধারণ শিক্ষার ধারাটাও আলাদা থাকবে, কারিগরি শিক্ষার ধারা আলাদা থাকবে, কিন্তু সরকার চিন্তা করছে যে কারিগরি শিক্ষায় একটা পার্সেন্টেজ মিনিমাম যাতে এখানে আসে, সেজন্য আমরা আইডিয়া নিয়ে কাজ করছি। তাতেও কারিগরি শিক্ষার সম্প্রসারণ হবে এবং মানুষের মধ্যে যখন আগ্রহের সৃষ্টি হবে তখন দেখবেন যে কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন সেটা বেড়ে যাবে। কিন্তু আমরা যেহেতু মানুষকে বোঝাতে সক্ষম হয়নি, তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়নি, এই জন্য এখনো আমাদের কিছু কিছু পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির সময় আসন ফাঁকা থেকে যায়। এটা তো থাকার কথা ছিল না, কারণ মানুষ জানে না বা বোঝে না, এই জন্য এই আসন সংখ্যা ফাঁকা। আবার অনার্স মাস্টার্স করে যারা পিয়ন, নাইট গার্ড অথবা ঝাড়ুদারের চাকরির জন্য দরখাস্ত করে, তারাও যদি জানতো যে আমি এই ডিগ্রি করে কি হবে, সবাই তো আর বিসিএস ক্যাডার হতে পারবে না, তাহলে আমি একটা ভালো কাজের জন্য যদি নিজেকে তৈরি করতে চাই, তাহলে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ওদিকে আমরা ভর্তি হতে পারি। সেটি কিন্তু তাদের বুঝের অভাব, তাদেরকে কেউ বোঝায়ও না বা কাউন্সিলিংও করে না। এখানে আমি কোনো শিক্ষা ব্যবস্থাকে ছোট করতে চাই না, বড় করতে চাই না, বাস্তবতার কিছু উদাহরণ এখানে টেনে এনেছি। সকল শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য মানুষকে শিক্ষিত করা, কিন্তু শিক্ষার সংজ্ঞা আমরা গুলিয়ে ফেলেছি। শিক্ষা হলো জীবন এবং পরিবেশ সম্বন্ধে একটি মৌলিক ধারণা নেওয়া এবং নিজেকে দক্ষ করে তোলা। এই নিজেকে দক্ষ করে তোলা, এটি আমরা আজকে শিক্ষার সংজ্ঞা থেকে হারিয়ে ফেলেছি। আমাদেরকে আসুন সকলে মিলে এই শিক্ষার সংজ্ঞাকে আমরা রিভিজিট করি এবং সেই আলোকে আমাদের দেশের মানুষকে আমরা শিক্ষিত করে তুলি। দক্ষ জনসংখ্যাকে যদি আমরা দক্ষ শক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে। জাপান আজকে বাংলাদেশের কাছে 1 লক্ষ লোক চাইছে, কিন্তু আমরা তাদেরকে দক্ষতা দিতে পারছি না, তাদেরকে স্কিল আমরা দিতে পারছি না। যদি আমরা তাদেরকে পর্যাপ্ত স্কিল হিসেবে তৈরি করতে পারতাম, তাহলে তারা প্রতি বছর 1 লক্ষ 2 লক্ষ করে তারা মানুষ আমাদের কাছ থেকে নিত। এত মানুষ চারদিকে, কিন্তু তারা মানুষ চায়, আমরা কোনো মানুষ দিতে পারি না, কারণ আমাদের কারিগরি এবং ভোকেশনাল ট্রেনিং এ আমাদের সেরকম সফলতা আমরা আনতে পারিনি এবং জনগণের মধ্যেও সেই সচেতনতা নাই। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমি আপনাদেরকে আহ্বান করব আগামী দিনে আমাদের এই কারিগরি শিক্ষায় প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি করানোর ব্যাপারে আপনারা সকলকে উদ্বুদ্ধ করবেন। আমরা আলোচনা প্রায় শেষ করে এনেছি, আপনাদের কথাগুলো নোট করে নিয়েছেন আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাবৃন্দ। সেই আলোকে আমরা ভবিষ্যতে যে নীতি তৈরি করব, পলিসি ফর্মুলেশন করব, সেখানে আপনাদের পরামর্শ বা জিজ্ঞাসা বিষয়গুলো প্রতিফলিত হবে। আপনাদেরকে আবারও আমার বক্তব্য শেষ করার আগে আহ্বান জানাই, আসুন আমরা কারিগরি শিক্ষায় সকলকে আগ্রহী করে তুলি, সকলকে অ্যাওয়ার করি এবং আমাদের দেশের এই বিশাল সংখ্যক জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার জন্য এগিয়ে নিয়ে যাই। আরেকটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে 2টো নির্বাচন হতে যাচ্ছে। একটি গণভোট 2026 আর একটি জাতীয় সংসদ নির্বাচন। গণভোটের মাধ্যমে ইন্টারিম সরকার বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে বেশ কিছু প্রস্তাবনা মানুষের সামনে হাজির করেছে। সেই প্রস্তাবনাগুলোর পক্ষে মানুষকে হা ভোটে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।
আমরাও সেই দায়িত্ব পালন করছি। যদি এই বিষয়গুলো আগামীতে আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গৃহীত হয়, আমাদের সংবিধানে যদি এই বিষয়গুলো ইনকর্পোরেট করা যায়, তাহলে আমাদের দেশটা ভালো চলবে। কি কি সেই বিষয়বস্তুগুলো? যেমন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার থাকবে, পাবলিক সার্ভিস কমিশনে সকলের কাছে গ্রহণযোগ্য পেশাদার এবং দক্ষ যোগ্য শিক্ষিত লোক সেখানে মেম্বার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হবেন। বিচার বিভাগে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন আমাদের বিচারকগণ। নির্বাচন কমিশনে নিরপেক্ষ দক্ষ দেশপ্রেমিক সৎ লোক নিযুক্ত হবেন সরকারি এবং বিরোধী দল উভয় পক্ষের মতামতের ভিত্তিতে। তারপরে যে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। যদি এই সমস্ত বিষয় যদি আমরা আমাদের শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে পারি এই হা ভোটের ভিত্তিতে, তাহলে আমাদের দেশটা আগামী দিনে ভালো চলবে। কারণ বিগত 15 বছরে আমাদের দেশের উপরে যে সমস্ত অন্যায়, জুলুম, লুণ্ঠন, জোর জুলুম এবং বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, সেগুলো কিন্তু এই বিষয়গুলো না থাকার কারণে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার না থাকার কারণে তিনটি ভুয়া এবং পাতানো নির্বাচন করে দেশে স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছে। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই আইন না থাকার কারণে একই ব্যক্তি 15 বছর প্রধানমন্ত্রী করেও আরো প্রধানমন্ত্রী হবার জন্য ভুয়া নির্বাচনের জন্য দেশটাকে নানান বিপদের মুখে ঠেলে দিয়েছেন। পাবলিক সার্ভিস কমিশনে দলীয় লোক ঢুকিয়ে সেখানে সঠিকভাবে পরীক্ষা এবং ভাইবা নেওয়া হয় নাই, সেখানে দলীয় ভিত্তিতে লোক নিয়োগের জন্য অপচেষ্টা করা হয়েছে। তারপরে আমাদের দেশে অনেক জুলুম হয়েছে, আমাদের দেশের ব্যাংকগুলোকে লুণ্ঠন করে ফাঁকা করে দেওয়া হয়েছে, এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আজকে আমার শিক্ষকবৃন্দ যারা অবসরে যান, অবসরে যাবার পরে তারা যখন অবসর কল্যাণ ফান্ডের জন্য আবেদন করেন, তাদেরকে আমরা অবসর ভাতা বা কল্যাণ ভাতা দিতে পারি না। কেন পারি না? কারণ এই টাকা তো ছিল, এখনো আছে কাগজে কলমে ব্যাংকে, কিন্তু সেই টাকাগুলো দুর্বৃত্ত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের লোকেরা বিদেশ থেকে পাচার করে দিয়েছে। তো সবকিছুই হয়েছে কেন? এই অনিয়ম অন্যায় এগুলো থাকার কারণে। তো সেই অনিয়ম অন্যায় থেকে যদি আমরা আমাদের দেশকে একটা সঠিক ট্র্যাকে উঠিয়ে দিতে পারি, তাহলে এই গণভোটে যে বিষয়গুলো মানুষের কাছে সমর্থন চাওয়া হয়েছে, সেই বিষয়গুলো, সেই উন্নতিগুলো সকলের সমর্থন প্রয়োজন। এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা নিজেরাও গণভোটের বিষয়ে সচেতন হবেন, আপনাদের ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ, আপনাদের পাড়া প্রতিবেশী, স্থানীয় জনগণ সকলকে বোঝাবেন যে আমাদের দেশকে যদি একটি ইতিবাচক ধারায় পরিণত করতে চাই, একটি সুখী, সমৃদ্ধ, উন্নত এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন করতে চাই, তাহলে এই উপস্থাপিত বিষয়গুলোর পক্ষে আমাদের সকলকে হা ভোট দিতে হবে। এটি আপনারা করবেন, আপনাদেরকে সরকারের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আরেকটি জাতীয় সংসদ নির্বাচন, এখানে আমরা সরকারি কর্মচারীদের আমাদের কোনো বক্তব্য নাই। আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, আপনারা সুন্দর এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, সেখানে আপনারা কোনো পক্ষপাতিত্ব করতে পারবেন না। জনগণ হাসি মুখে আনন্দ চিত্তে ভোট কেন্দ্রে আসবে এবং তার পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে আবার বাড়ি চলে যাবে রেজাল্ট নিয়ে। এখানে সরকারি কর্মচারী অথবা যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে এবং নিরপেক্ষতার সাথে আপনাদের দায়িত্ব পালন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আহ্বান জানানোর কথা না, এটি আইন। নির্বাচন আইনে বলা আছে যে জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবে এবং সরকারি কর্মচারী, তাদেরকে নিউট্রাল রোল প্লে করতে হবে, রেফারি রোল প্লে করতে হবে। এখানে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে কোনো কিছু বলা যাবে না। জনগণ স্বাধীনভাবে গত 15 বছর তারা ভোট যে একটা অধিকার, সে অধিকারের তারা চর্চা করতে পারে নাই। এবার স্বাধীন, সুন্দর এবং উন্মুক্ত পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে আনন্দের সাথে। সেই বিষয়ে আপনারা যারা ভোটের দায়িত্ব প্রাপ্ত হবেন, আপনারা আপনাদের দায়িত্বটুকু স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে এবং আইন অনুযায়ী পালন করবেন। এক্ষেত্রে কেউ কোনো ব্যত্যয় যদি ঘটান, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে, আপনাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আশা করি আমরা সকলেই আগামী 12ই ফেব্রুয়ারি আনন্দঘন পরিবেশে আমাদের জাতীয় সংসদ নির্বাচনে আমরা যারা
ভোটের সাথে সংশ্লিষ্ট থাকবো, আমরা নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করব, এবং যে গণভোট হতে যাচ্ছে সেই গণভোটের বিষয়ে সাধারণ মানুষকে আমরা বুঝিয়ে তাদেরকে আমরা সহ সকল যারা ভোটার আছেন সকলকে আমরা ভোট কেন্দ্রে নিয়ে আসবো। এই বিষয়ে আমি আপনাদের সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার বক্তব্য শেষ মুহূর্তে আবারও আহ্বান জানাই, আসুন আমাদের দেশে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এদেরকে কর্মক্ষম এবং দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করার জন্য আমরা আমাদের কারিগরি শিক্ষাকে আরো বিস্তৃতি ঘটাই এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আরো বেশি বেশি ছাত্রছাত্রী ভর্তি করি, তাদেরকে আগামী দিনের যোগ্যতা সম্পন্ন নাগরিক হিসেবে তৈরি করি, এবং এর ধারাবাহিকতায় আমাদের দেশ একটি উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিতে পারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই সেমিনারের লক্ষ্য উদ্দেশ্য সফল করে দিন, এবং আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।